ফারজাদের কাছে আটকা পড়েছে অতসী। সে এখানেই ছিল, একটু সুস্থ বোধ করছে বুঝে চলে এসেছে অতসীকে সরাসরি দেখতে। মা বাবার সাথে বাড়ি ফিরেনি দেখে তারও আর ফেরা হয়নি, চোখে চোখেই রেখেছিল। হঠাৎ ওই মেয়েগুলোর মাঝে আর দেখা যাচ্ছে না বুঝে খুঁজতে খুঁজতে এখানটাই পেল। অতসী তাকে আটকে নেওয়া মানুষটা ফারজাদ বুঝেই ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। ছাড়ুন, দূরে থাকুন। আপনি কোথাও শান্তিতে থাকতে পারবো না আপনার জ্বালায়। এখানে কি জন্য এসেছেন? চলে যান, দূর হন সামনে থেকে। আপনাকে আমার সহ্য হচ্ছে না। ফারজাদ ধাক্কা খাওয়ার সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। বুকের দিকে চিনচিন ব্যথায় সমগ্র শরীরে ঝিম খেয়ে থাকলো কিছু পল। সে সূক্ষ্ম ব্যথাটুকু গিলে নেয় বহু কষ্টে। অতসীর দিকে নজর ফেলে বলে, তোমার সামনে আসতে চাই না তো, কিন্তু ওদের সাথে ছেলে হঠাৎ দিকে আর নেই ওখানে, তাই এসেছি। একা কোথায় যাবে? একা ভিড়ে তলিয়ে যাব, তাও আপনার সাহায্য নিব না। চলে যান আপনি। জেদি একরোখা জবাব তার। ফারজাদ আনমনে বলে, তার রাগী চেহারাটায় নজর বুলিয়ে বলে, এখনো তো তলিয়ে গিয়েছ, খুঁজে খুঁজে আমি এলাম। এভাবে তলিয়ে যেখানটায় যাবে সেখানেও সাহারা দিতে আমিই থাকবো। একটু আগেও মিম নামের মেয়েটা বলেছিল বাচ্চাটা সারা জীবন তার কলঙ্কের চিহ্ন হয়ে সাথে থেকে যাবে। এখনই মানুষটাও বলছে যেখানে যাবে সেখানে তার সাথে হাজির হবে। সবখানে সবখানে কেন এদের থাকতে হবে? একটু শান্তি মিলবে না এই লোকটার জন্য? তার জীবনের সব শান্তি আর তার সম্মান কেড়ে নিয়ে এখন ভালোবাসা দেখায়, যত্ন দেখায়। আপনার এসব ফালতু কথা আমার সামনে বলবেন না। সবাই যাতে সহানুভূতি দেখিয়ে শাস্তির কথা না ভাবে, এর জন্য ভালোবাসার নাটক সাজিয়েছিলেন, তাই না? ফারজাদ ব্যথিত নয়নে বলে, তোমার আমার ভালোবাসা উদ্দেশ্যমূলক মনে হয়? তুমি ভুলে যাচ্ছ, সবাই সবকিছু জানার আগেও তোমায় আমি ভালোবাসি বলেছি অতসী। অতসী সে কথা কানে নিল না, কিন্তু একটা ভাবে মুহূর্তের মধ্যে আতঙ্কিত বদনে বলে, আপনি আমার কাছে আপনার আপনার সন্তান আছে জেনে এসব নাটক করছেন আমায় নিজের কাছে বেঁধে রাখতে, যেন আপনার এই পাপের ফলকে নিজের কাছে নিয়ে যেতে পারেন, তাই না? আমি বুঝতে পারছি। আমি ভেবেছিলাম আপনি সত্যি সত্যি ক্ষণিকের মোহে আটকে আছেন এখনো, কিন্তু কিন্তু না, আপনি আসলে নিজের অপরাধ ঢাকতে আমায় সহ নিজের খারাপ কাজের এই চিহ্নকে নিজের কাছে নিয়ে যেতে এসব লোক দেখানো অনুভূতি প্রকাশ করছেন। আমি বেশ বুঝতে পারছি। মিমের কথাগুলো তার ভেতরটা এফোর ওফোর করে দিয়েছিল। এর মধ্যে ফারজাদের উপস্থিতি। অতসী উদ্ভ্রান্তের মতো কথাগুলো বলে, পারছে না কিছু একটা করে ফেলতে। ফারজাদ তার সব কথা মন দিয়ে শুনল। অতসী আর কি কি ভাবে তাকে নিয়ে এসব জানার ইচ্ছে ছিল তার। জেনে গেল সে। চোখ বন্ধ করে শ্বাস টানল। কিছু বলতে মুখ খুলবে তার আগেই দৈবাত বুকে তীব্র আঘাত অনুভব করে চোখে মুখে একরাশ ব্যথা নিয়ে তাকায়। এখনো দাঁড়িয়েছেন কেন? আপনার মতো বহুরূপী আমি চাই না আমার জীবনে। চলে যান এই মুহূর্তে। বুকে কাঁপতে কাঁপতে দু চারটা কিল লাগালো সে। ফারজাদ ব্যথায় না পেরে হাত ধরে নিয়েছে। অতসী স্টপ প্লিজ, আমি তোমার সাথে কোনো নাটক করছি না। আর প্লিজ কিছুটা কাতর কণ্ঠে বলে, প্লিজ আমাদের সন্তানকে এসবে টেনো না। তোমার সাথে যা করেছি তার প্রায়শ্চিত্ত তুমি চাইলে আমি শেষ নিঃশ্বাস অবধি দিয়ে যাব, কিন্তু এসবে ওকে টেনো না, আই রিকোয়েস্ট। অতসী একরোখা কণ্ঠে বলে, টানবো, ওটা আপনারই তো অংশ, ওকে টানবই। আমি ওকে রাখবো না। ও আমার অপবিত্রতার প্রমাণ হয়ে থেকে যাবে সারা জীবন। সবাই বলেছে ও আমার সর্বনাশের প্রমাণ। ওকে আমি থাকতে দিব না, কিছুতেই না। অতসীর শার্টটা। ধমকে বলতে গিয়েও ফারজাদ থেমে গেল। নিজেকে সামলে কণ্ঠ নামিয়ে বলে, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি, বাসায় কি একটু বিশ্রাম নাও। এখন থামো প্লিজ অতসী, তুমি কি বলছো নিজেও বুঝতে পারছো না। একটু শান্ত হয়ে থাকো আর আমার সাথে এসো। অতসী হাত ছাড়িয়ে জেদি কণ্ঠে বলে, আমি কি বলছি বেশ বুঝতে পারছি। আপনার বাচ্চা আমি রাখবো না। আপনি বলেছেন না যা করেছেন তার প্রায়শ্চিত্ত দিতে চান? সেই দিনও তো শাস্তি চেয়েছিলেন। নিন, আমি বলছি বাচ্চাটা মেরে ফেলুন। আমায় হাসপাতালে নিয়ে যান এই মুহূর্তে। এরপর যা যা করেছেন সেসবের কোনো অভিযোগ আমি আর রাখবো না আপনার প্রতি। ফারজাদ শান্ত দৃঢ় কণ্ঠে বলে, থেকে যাক তাহলে অভিযোগ, সারা জীবন তোমার অপরাধী হয়েই থাকবো। তাও কি নিয়ে এসব ভাবনা মাথায় এনো না অতসী। কেন আনবো না? কেন 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 বলুন কেন? আপনি এখনও সেই জেদ দেখাচ্ছেন।
আপনি ওপরে ওপরে অনুতাপ দেখান, অথচ একটু অনুতপ্ত নন আপনি নিজের কাজের জন্য। হলে আপনার বাচ্চাকে আমার জীবনে চাপিয়ে দেওয়ার কথা ভাবতেন না। আমার মনে পড়ে আপনি সেই দিনও বলেছিলেন যা হয়েছে ভালো হয়েছে। আপনি এসব হয়েছে বলে আমার প্রতি অনুভূতিগুলো ঠিক কিসের বোঝাতে পেরেছেন? ঠোঁট ভেঙে আসে তার। ফারজাদ ব্যথা নিয়েও শক্ত হয়ে দাঁড়িয়ে শুনছে তার কথাগুলো। রাগে দুঃখে ফের তার বুকে আঘাত করে অতসী বলে, কেন আপনার অনুভূতি বুঝতে আমার সম্মান বলে দিতে হবে? কেন এতই সস্তা আমার ইজ্জত? আপনার ওই ঠুমকো ভালোবাসার উপলব্ধির মাধ্যম আমার সতীত্ব। এমন নোংরা ভালোবাসা চাই না আমার। না তো এই জঘন্য অভিজ্ঞতার প্রমাণ রেখে জীবন কাটাতে চাই। আমি বাঁচতে চাই, আমার নিজস্ব জীবন চাই। আপনি আপনার অংশ, আপনার কাজের প্রমাণ, কিচ্ছুই চাই না আমার জীবনে, কিচ্ছুই না। ফারজাদের বুকের ব্যান্ডেজ লাল হয়ে এসেছে। শার্টের ওপর তার রক্তাক্ত আভাস দেখা গেল। সে অপারগ এক করুণ দৃষ্টি ফেলে অতসীর সব কথা শুনল। ঢোক গেলায় অ্যাডামস অ্যাপেলের নড়চড় স্পষ্ট হলো। তার কান্না মিশ্রিত নিষ্পাপ চেহারাটা দেখে দৃষ্টিহীন চোখ দুটোতে তাকে আর তার সব রকম চিহ্নকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অদম্য ইচ্ছে। অথচ তা করতে পারবে না বলে চাপা ক্রোধ নিজের ভেতরে অপারগতার দুঃখে পিষে মরছে যেন। ফারজাদ আসলেই সবাই জানার আগ অব্দি এত ভয়াবহ পরিণতির কথা মাথায় আনতে পারেনি। হুম, তার নিজের পরিণতি না, অতসীর পরিণতির কথা ভাবছে। আসলেই তো তার অপরাধের চিহ্ন অতসী কেন সারা জীবন বয়ে যাবে? ফারজাদ ভেবেছিল তার প্রতি অসীম ঘৃণা থাকলেও তাদের সন্তানকে রাখা না রাখার কথা আসবে না। না, ভেবেছিল বললেও ভুল হবে। সে আদতে এমন ভাবনা মাথাতে আনেইনি যে এত কিছুর মধ্যে তার সন্তানের অস্তিত্ব রাখা না রাখার কথাও উঠতে পারে। অতসী কেন? যে কোনো মেয়ের জন্যই কষ্টদায়ক তার মতো মানুষদের অপরাধের চিহ্ন বয়ে যাওয়া। সে প্রাপ্য শাস্তি নিয়ে কি করবে যদি না অতসীকে স্বস্তি না দিতে পারে? ফারজাদ কান্না মিশ্রিত চেহারাটা দেখতে দেখতে মস্তিষ্কে নানান ভাবনা চিন্তাদের বিশ্লেষণ করে। অবশেষে নিজেকে প্রস্তুত করে কিছু জানাতে চাইবে তার আগেই ফোনে কারো কল এলো। কাঁচা ক্ষততে আঘাত পাওয়ায় বুকে ব্যথা অনুভব হচ্ছে খুব বেশি। ক্রন্দনরত অতসী পানে নজর রেখে সে কল রিসিভ করলো। জাত, কোথায় তুই? উদ্বিগ্ন কণ্ঠ মায়ের। ফারজাদ নির্লিপ্তে জবাব দেয়, আমি আছি, একটু বেরিয়েছিলাম, চিন্তা করো না। চিন্তা করব না মানে? তুই বের হওয়ার মতো সুস্থ হয়েছিস? ডাক্তার বাড়িতে রেস্ট নিতে বলেছিল কয়েকটা দিন, সাবধানে থাকতে বলেছিল, যেখানে কোনো প্রকার আঘাত যেন না লাগে। আর তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি, একটু নিশ্চিন্তে থাকতে দিচ্ছিস না কেন বাবা? এখন কোথায় তুই জাত? একের পর চিন্তিত প্রশ্ন তার মায়ের। ফারজাদ সংক্ষিপ্তভাবে জবাব দেয়, আমি সুস্থ আছি, ঠিক আছি মা, সময় হলে বাড়ি ফিরবো, এত চিন্তা করো না, ফোন রাখছি। ওপাশ থেকে বাড়ির অন্যান্য সদস্যদেরও কণ্ঠ শুনতে পেল সে। হয়তো বাড়ি নেই দেখে সবাই চিন্তিত হয়ে পড়েছিল। এখনও তাকে বকাবকি করছে না জানিয়ে বেরিয়ে এসেছে বলে। সে ওসবে কান না দিয়ে ফোন কেটে দিল। অতসীর কাছে প্রশ্ন রাখে, এখন কি চাইছো, কি করতে চাও? অ্যাবর্শন, অ্যাবর্শন করাতে চাই। আপনার বাচ্চা আমার চাই না। তৎক্ষণাৎ সোজাসুজি জবাব তার। ফের কল এলো ফোনে। ফারজাদ ভীষণ সহজ একদৃষ্টিতে অতসীকে দেখছিল। চেহারা দেখে ভেতরে কি চলছে বোঝার উপায় নেই। আবার ফোন পেয়ে দুর্বলভাবে চোখের পলক ফেলে না দেখেই রিসিভ করলো। ফারজাদ, কোথায় তুমি? এবারে বাবার ফোন। কণ্ঠ কিছুটা গুরু গম্ভীর শোনাচ্ছে। ওপাশ থেকে তার মায়ের ক্ষীণ কণ্ঠের একের পর এক ফারজাদের হয়ে বলা কথা ভেসে এলো। মায়ের কথা অনুযায়ী ফারজাদ কাছে কোথাও বেরিয়েছে, সে ওসবে নেই। সাথে অন্যদেরও নানান আওয়াজ কানে আসছে। ফারজাদ জবাব দেয়, আছি। বাড়িতে কোনো সমস্যা? তোর চাচ্চু ফোন করেছে, অতসীকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তুই কোথায়? আছি এক জায়গায়। অতসী কোথায়? আমার কাছে। হয়তো ফোন লাউডে ছিল। ওপাশ থেকে আওয়াজ এলো তার মা দাদির। ফারজাদ, কি বলছিস এসব? ও তোর কাছে কেন? কিভাবে নিয়ে গেলি? এত কিছুর পর আবার? উৎকণ্ঠা আর ভয় আর দাদির কণ্ঠে। অতসীর সাথে কি করেছিস তুই? ওকে ফিরিয়ে দে। কি আশ্চর্য, এত কিছুর পর আবার? জাত,
এবার তোকে সামনে পেলে আমি কি করব নিজেও জানি না, সত্যি বলছি। তুই বাড়িতে কাউকে একদণ্ড শান্তিতে থাকতে দিচ্ছিস না। অতসী কোথায় বেদব ছেলে? অতসীকে কোথায় পেয়েছো? ওর সাথে কি করেছো তুমি? এই মুহূর্তে ওকে ফোন দাও। ফারজাদ। বাবার শক্ত কণ্ঠের বিপরীতে ফারজাদ জবাব দিল, ওকে আমি ছুঁইনি ওভাবে, এত চিন্তা করো না। তোকে আমি বলেছি অতসীর সাথে কথা বলিয়ে দিতে, শালা হারামির বাচ্চা। শফিক ফোনের ওপর ফোন দিচ্ছে। ওর মেয়ে মেলায় ঘুরতে গিয়ে হারিয়ে গেছে। মেয়ের খোঁজ না লাগিয়ে সবার আগে তুই কোথায় খবর নিলি? কারশিজ করেছিস, সন্দেহ করেছে। তোর মা একের পর এক সাফাই গাইল তোর হয়ে। এখন কি জবাব দেব বলতে পারিস, বেহায়া লম্পট ছেলে? অতসী ফারজাদের কাছে আছে। নিবিড়ের প্রশ্নে অতসীর বাবা নজর তুলে না তাকালেও তার মা তাকালো। তাই তো বলল, বড় ভাবি ফোন দিয়েছিল। নয়নিকাদের সাথে ঘুরতে ঘুরতে হারিয়ে যাবার পর ফারজাদ পেয়েছে ওকে। ও নাকি ওখানেই ছিল। তোমার মনে হয় হারিয়ে গেছে আর ফারজাদ পেয়েছে? এত সোজা? ওর সাজানো সব কিছু, এটাও বুঝতে পারছো না? ছেলেটা অতসীকে ফলো করছিল, নয়তো অসুস্থ শরীরে এখানে আসার তো কোনো মানেই নেই। মেয়েটাকে যেতে দিয়েই ভুল করেছি। অতসীর মায়ের আফসোসে ভরা কণ্ঠ। নিবিড়ের মা বলে, নয়নিকা তো বললো দেখে শুনে রেখেছিল, হাত ধরেছিল নাকি, একটু ছাড়তেই হারিয়ে গেল। চিন্তিত কণ্ঠ উনার। নয়নিকা তার বান্ধবীদের সাহায্যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে তৎক্ষণাৎ বাড়িতে ফোন দিয়েছিল। সবাই জেনে সর্বপ্রথম বাড়িতে ফোন দেয়। শফিক সাহেব এমনিতেও ফারজাদ কোনোভাবে অতসীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিনা, কোনোভাবে অতসীকে কথায় ভুলানোর বা ভয় দেখানোর চেষ্টা করে কিনা এসব নিয়ে সতর্ক থেকেছেন খুব। অতসী নিখোঁজ শুনে কেন জানি সবার আগে ফারজাদের খোঁজ নিয়েছে, আর শুনল সে বাড়ি নেই, কোথায় আছে কেউ জানে না। কিছুক্ষণ পর ফারজাদের মা ফোন দিয়ে জানালো অতসী তার ছেলের সাথে আছে, সাথে ফারজাদের কাছে থাকার আগা গোড়া কারণ খুব বুঝিয়ে বুঝিয়ে বলল। কিন্তু শফিক সাহেব সেই থেকে সোফায় নীরবে বসে আছেন, সবার কোনো কথায় যোগ দিলেন না। কাউকে ফোন করে সব কাজ তাড়াতাড়ি শেষ তাগিদ দিলেন শুধু। ওনার কথায় উপস্থিত নিবিড়, আর তার বাবা মায়ের কপালে ভাঁজ পড়ে। এমন সময় কি এমন দরকারি কাজে তাগিদ দিচ্ছে? আঙ্কেল, এনি আদার প্রবলেম? অতসীর মা স্বামী কিসের তাগিদ দিচ্ছে বুঝতে পেরেছে, জবাবটা তিনিই দিলেন। আমার আর অতসীর পাসপোর্ট রিনিউ করতে দিয়েছে। স্বাভাবিকভাবেই নিল সকলে কথাটা। পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি, ইউকে মুভ করব অতসী, আর তোমার খালাকে নিয়ে। ওনার কথায় চমকিত নেত্রে তাকায় সবাই। ইউকে মুভ করবে মানে? এসব কখন হলো, কিভাবে আর কেন? হতভম্ব হয়ে জানতে চাইল নিবিড়ের মা। নিবিড় আর তার বাবাও কপালে ভাঁজ ফেলে চেয়ে আছে। অতসীর বাবা জবাব দিল, এখানে থাকলে অতসীর পরবর্তী জীবন খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। এভাবেই চলতে থাকবে সব কিছু। ফারজাদ অতসীর পিছু ছাড়বে না। তার চেয়ে বড় কথা, বাচ্চারও একটা বিষয় আছে। বাচ্চার দোহাই দিয়ে ফারজাদকে এক বিন্দু ছাড় দিতে চায় না। নিবিড় হঠাৎ হেসে উঠল সবার মাঝে। খানিকটা তাচ্ছিলের হাসি বোধ হলো। গাম্ভীর্য ধরে বসে থাকা অতসীর বাবা নত মাথাটা তুলে তাকালো। বাকিরা অপ্রকৃতস্থ হয়ে তাকায়। হাসালেন আঙ্কেল, সারা জীবন ছাড়ি দিয়ে এসেছেন ওই ছেলেটাকে, এবারে আপনাকে এত ধীর দেখে ভালো লাগছিল, কিন্তু এত কিছুর পরও সেই পালাতেই চাইছেন। না হেসে পারলাম না। নিবিড়, এসব কি বলছিস? মায়ের প্রশ্নে আবার ক্ষীণ হাসল সে। নিবিড়, বেয়াদবি করিস না। বাবার ধমকে সে ক্ষমা চায়। সরি, কেন জানি হাসি পেল। ভেরি সরি। অতসীর মা বিভ্রান্ত চোখে বোন পোকে দেখছে। শফিক সাহেব নিবিড়ের কথাগুলো শুনে সবাইকে থামিয়ে দিলেন। তোমার কেন মনে হচ্ছে যে আমি পালাচ্ছি? পালাচ্ছেন তো? মনে হবে না, কত ধীর আছেন বলে দেখাচ্ছেন ওপরে ওপরে, অথচ মেয়ের অপরাধের শাস্তি কনফার্ম না করে বিদেশে পালাচ্ছেন। সোজাসুজি বলো, কি বলতে চাও? বলতে অনেক কিছু চাই, আপনি শুনতে পারবেন কিনা সেটাই বড় কথা। অতসীর বাবার অভয়ে নিবিড় বলে, আপনার উপর আমার ভীষণ রাগ লাগে আঙ্কেল, ট্রাস্ট মি, ভীষণ রাগ লাগে। আপনার ভালো মানুষই দেখানোর যে স্বভাব, এটার জন্য। সেই দৃষ্টি হারানোর পর থেকে এ বাড়িতে ফারজাদ ছেলেটা অতসীকে অপমান করতো নানানভাবে।
আপনাদের ছেলে সন্তান না থাকায় সবাই ভালোবাসা দেখালেও কোথাও না কোথাও যে অবহেলাও ছিল, এটা তো এখন আপনিও বুঝতে পারেন। তখন সবেতে এত নীরবতা দিতেন, মানা যায়। কিন্তু অতসীর সেই দুর্ঘটনার পর যখন এই ফারজাদ ছেলেটা ওকে এত তুচ্ছ তাচ্ছিল্য করত, যখন তখন চা তা নিয়ে অপমান করত, তখনও ভালো সেজে সব উপেক্ষা করে গেছেন। আমি কতবার চোখের সামনে অন্যায়ভাবে ফারজাদকে অতসীর প্রতি খারাপ আচরণ করতে দেখেছি। আমি বাইরের মানুষ, তাই কিছু বলিনি কখনো। কিন্তু আপনি কেমন বাবা, কখন আপনার মেয়ের প্রতি ওসব ব্যবহারের বিরুদ্ধে শক্ত আওয়াজে কথা বলেননি? ওরাও এটা ওটা বলে ফারজাদকে লোক দেখানো, ধমক দিয়ে কাটিয়ে দিয়েছে প্রতিবার, আর আপনিও মেনে নিয়েছেন। এভাবেই তো এখন যা ঘটছে সেসবের সাহস জুগিয়েছেন নীরবে। ফারজাদকে এই কাজ করার সুপ্ত সাহসটা আপনি এভাবে দিয়েছেন। সবকিছু মেনে নিয়ে আমি দেখেছি খালামণি ওদের কোনো ব্যবহার, কোনো বিষয় খারাপ লাগলেও কখনো মুখে সেটা বলেনি আপনার ভয়ে। আপনি বকেন এমনটা নয় হয়তো, কিন্তু খালামণিকে কখনো সবকিছু আপনার কাছে নির্দ্বিধায় জানানোর মতো সাহসটাও দেননি, বিশেষ করে এই পারিবারিক ম্যাটারগুলোতে। আপনাকে কিছু জানালে আপনি বাড়ির লোকেদের সাথে সম্পর্ক খারাপ করতে চান, কান্নাহারি করতে চান। ভাববেন বলেই হয়তো চুপ থাকতো, কি জানি আপনাদের ব্যাপার। কিন্তু এই যে আজও ফারজাদের শাস্তি নিশ্চিত না করে পালাচ্ছেন, এটা লিমিট ক্রস মনে হচ্ছে। আই এম ভেরি সরি, বাট আপনার মতো বাবা কারো না হোক আঙ্কেল। নিবিড় চুপ কর, এসব কি কথা, বেশি বলে ফেলেছিস। তোর আঙ্কেল ফারাজের শাস্তি ওদের বাড়ির লোকেদের হাতে তুলে দিয়েছে নিবিড়। হ্যাঁ, সিরিয়াসলি এ কথাটা বলেই সব মাফ, মানে এখানেই ইস্তফা নিয়ে নিল আঙ্কেল। সব দায়বদ্ধতা শেষ এখানেই। তবে এটা সুন্দর উপায় হার থেকে তাই নামানোর। মানুষের চোখে সহজে ধুলো দেওয়া যায়। আপনি সাকসেসফুল আঙ্কেল। তো তোমার কি মনে হয় আমি ঠিক কি চেয়েছি? শান্ত কণ্ঠেই জানতে চাইল অতসীর বাবা। আপনি হবেন না আঙ্কেল, নিজেই ভেবে দেখুন। আপনি আসলে অন্য কারোর সাথে কিছু প্রমাণ করছেন না, নিজের কাছে প্রতিটি কাজের ভালো সংজ্ঞা দাঁড় করিয়ে সৎ থাকতে চাইছেন। অথচ আপনার পদক্ষেপে যে কোথাও না কোথাও ভুল আছে, এটা আপনিও জানেন। শফিক সাহেব এক দৃষ্টে চেয়ে থাকলেন নিবিড়ের দিকে, জবাব দিলেন না। কি কিছু মাথায় আসছে না এখনো? আপনি আসলে নিজেই চান না ফারজাদের বিশেষ শাস্তি হোক, কারণ ওই যে নিজের বংশের নাম খারাপ হবে, এই ভয় আপনার মনের কোণে খুব সুন্দরভাবে বাসা বেঁধে আছে। মানুন আর না মানুন, এটাই সত্যি। সাথে হয়তো মেয়ের বিষয়টাও লোকমুখে চলে আসার ভয়ও আছে। সে যাই হোক, আপনি আপনার বাড়ির লোকেদের হাতে শাস্তির দায়িত্ব তুলে দিলে বিশেষ কোনো শাস্তি পাওয়া হবে না ফারজাদের। আর যাই হয়ে যাক, কিন্তু বংশের সম্মান অক্ষুণ্ণ থাকবে, ওরাই রাখবে। এটা জেনেই দায়িত্বে তুলে দিয়েছেন। এতদিন মনে হতো শুধু, আর সব কিছু থেকে পালিয়ে যেতে চাইছেন। শুনে আরও কোনো দ্বিধা রইল না। আসলে আইনি নিয়ম মেনে ফারজাদের শাস্তি হোক, এটা আপনিও চান না। এদিকে মেয়েকেও ভালোবাসেন, যা হয়েছে সেসবও মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে ফারজাদকে মেনে না নেয়ার যা যা ভাবনা আপনার, ওসব উচিত। বিশ্বাস করুন আঙ্কেল, এটাই সত্যি। বয়স কত? 17। এজন্য অ্যাবর্শন করাতে চাইছো? বাচ্চা নিলে তোমার ক্ষতি হবে বলে? অতসী জবাব দিল না। সোনোগ্রাফার মহিলাটি অতসীর পেটে জেল লাগাতে লাগাতে বলেন, যতই হোক তোমাদেরই তো সন্তান। আল্লাহর দেওয়া রহমত এসেছে যখন, ফেলে দেওয়া উচিত না। গ্রামে গঞ্জে এর চেয়ে কম বয়সী মেয়েরা মা হয়ে সুস্থ থাকে যদি প্রপার চিকিৎসা পাই। তোমাকে তো ভদ্র আর যথেষ্ট টাকা পয়সাওয়ালা পরিবারের মেয়ে মনে হচ্ছে, এত কিসের ভয়? পরপর নিম্ন কণ্ঠে আপন মনে বলে, উপরওয়ালা কেন যে জানের কদর না বোঝায় এই মানুষ নামের অমানুষগুলোর কাছেই সব রহমত ঢেলে দেয়। অতসীর চোখের পাতা কাঁপল। কোনো জবাব দিল না সে। বুকের কোথাও খুব ধড়ফড় করছে তার। দৃষ্টিহীন নজর এদিক ওদিক ঘুরিয়ে শুয়ে থাকে
আল্ট্রাসাউন্ড প্রক্রিয়া শেষ হলো। রিপোর্ট দেখে অতসীকে গর্ভে বয়স জরায়ের ভেতরে আছে কিনা সব জানানো হলো। তোমার অ্যাবর্শন ওষুধ দিয়েই করা যাবে। পরপর সাথে থাকা নার্সকে উদ্দেশ্য করে বলেন। 1 গ্লাস পানি দিন। নার্স পানি এনে অতসীর হাতে ধরিয়ে দিল। ওষুধের বক্স থেকে ওষুধ নিয়ে অতসীর দিকে এগিয়ে দিলেন মহিলাটি। নাও, এই পিলটা খেয়ে নাও। আরেকটা পিল দেব, ওটা বাড়ি গিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেবে। এর ঘন্টা কয়েকের মধ্যে কাজ হয়ে যাবে। একটু থেমে কম্পিত হাতে পানির গ্লাস আর ওষুধ নিয়ে বসে থাকা অতসীর দিকে পূর্ণ নজরে চেয়ে বলেন। তার আগে আরেকবার চাইলে ভেবে দেখতে পারো, বাইরে ওটা তো তোমার হাজবেন্ড, তাই না? তোমার অভিভাবক। তার সাথে না হয় আরেকবার আলোচনা করো। তোমাদেরই সন্তান নারীর টান, বেড়ে ফেলা এত সহজ? অপ্রাপ্ত বয়স্ক অতসীর গর্ভপাত ঝামেলা ছাড়া নির্বিঘ্নে করাতে টাকা খাইয়েছে ফারজাদ। তা সচরাচর ন্যায় গ্রহণ করলেও মহিলাটি মানবিকতার খাতিরে যতটুকু বলা যায় বলছিল। তবে তার কথায় শুনে অনিশ্চয়তা ভয়ার্ত আর দ্বিধান্বিত মনে বসে থাকা অতসী জোর কণ্ঠে হঠাৎ বলে ওঠে। ওটা আল্লাহর দেওয়া রহমত হলো, পবিত্র নয়। ওই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করেছে, আমার বিয়েও হয়নি। তাহলে আমি মেরে ফেলছি এটা কেন বলছেন বারবার? ফারজাদ ভাইয়া যে অপরাধ করেছে, আমার সব কিছু শেষ করে দিয়েছে, সেটাও বলুন না। ফারজাদ হাসপাতালের করিডোরে চেয়ারে বসে আছে। হাঁটুতে কনুই রেখে 2 হাতে মুখ গুজে রেখেছে। অপারগতায় আর নিজের প্রতি রাগে চুলগুলো টেনে টেনে এলোমেলো করে ফেলেছে। কপালের ওপর ঝুলে আছে সামনের ঘন চুল। ঘন ঘন শ্বাস টেনে মুখে হাত বুলিয়ে নিচ্ছে সে। হঠাৎ চেনা কণ্ঠের ক্ষীণ আওয়াজ কানে আসতেই ঘাড় ফিরিয়ে তাকালো। রক্তাভ চোখ দুটোতে ধরা দিল অতসী। সে এগিয়ে আসছে, সঙ্গে কেউ নেই, একাই। ফারজাদ নার্সটিকে টাকা দিয়ে বলেছিল সব কাজ সম্পন্ন করে যেন অতসীকে তার কাছে পৌঁছে দেয়, যে কোনো সমস্যায় যেন সর্বোচ্চ সহযোগিতা করে। কিন্তু এখন অতসী একা, দৃষ্টিহীন, চোখ দুটো নিয়ে কোথায় কিভাবে হাঁটছে সে নিজেও বুঝছে না যেন। কান্না ভেজা মুখটা উদ্ভ্রান্ত। ফারজাদ ঢোক গিলল, মনের কোণে একটা কথাই উকি দিচ্ছে, তার সন্তান নিশ্চিহ্ন হয়েই গেল। তবে বুকের ক্ষতবিক্ষত ব্যথার সঙ্গে ভেতরের যন্ত্রটিতেও অদৃশ্য চাপ অনুভব করল সে। হাঁটু কেঁপে উঠছে, তবু উঠে দাঁড়িয়ে এলোমেলোভাবে হাঁটতে থাকা অতসীর দিকে এগিয়ে যায়, তার বাহু ধরে কাছে টেনে নেয়। অল্পের জন্য দেয়ালে ধাক্কা খাওয়া থেকে বেঁচে গেল মেয়েটা। অতসীকে এমন টলমল পায়ে হাঁটতে দেখে বাকি লোকজন তাকিয়ে আছে। চোখে মুখে অশ্রু, মুখে ভাঙা ভাঙা শ্বাস, তার উপর ফারজাদের পোশাকটাও কিছুটা রক্তাক্ত দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই কৌতূহল কম নয় তাদের চোখে। মনের কোণে সন্তান হারানোর সূক্ষ্ম যন্ত্রণা থাকলেও তা লুকিয়ে ফারজাদ অতসীকে সন্তর্পণে ধরে। কপালে চিন্তার ভাঁজ ফেলে জানতে চাইল, একে এলে কেন? ওই নার্সটা কোথায়? অতসী সে কথায় কান না দিয়ে ফারজাদ পাশে আছে বুঝে তাকে ধরল শক্ত করে। ফারজাদ তার চোখের পানি মুছে দেয়। কি হলো, কাঁদছ যে? ব্যথা লাগছে? ফারজাদ বিভ্রান্ত। সে অ্যাবর্শন কিভাবে, কেমন সময়ে, কোন পদ্ধতিতে করায় এসব জানে না। তবে ভেবেছিল হাসপাতালে আরও কিছুক্ষণ থাকতে হবে। অতসীকে নিশ্চুপ দেখে ফারজাদ আবার প্রশ্ন করল, অতসী, তুমি চলে এলে যে? অ্যাবর্শন হয়ে গেছে? আরও কিছুক্ষণ থাকতে হবে না? আর হেঁটে এলে যে? অতসী হু হু করে কেঁদে ওঠে। ফারজাদকে আরও দৃঢ়ভাবে ধরে সাহারা নিল। সন্তানকে পৃথিবীর আলো দেখতে না দেওয়ায় অতসীও মনের কোথায় কষ্ট অনুভব করছে ভেবে ফারজাদের বুকের ভেতর আরও বেশি রক্তক্ষরণ হলো যেন। তবে অতসীর হাঁটতে দাঁড়াতে কষ্ট হচ্ছে ভেবে সে ঢোক গিলে তার মাথায় হাত রেখে নরম গলায় জানতে চায়, কাঁদছো কেন? খারাপ লাগছে? পরপর পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। অতসী তার হাত চেপে ধরল। যাবেন না বাবু, আছে। কান্নায় কণ্ঠ কেঁপে যাচ্ছে। ফারজাদ বুঝতে পারল না। স্নেহ মেশানো বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, মানে কি বলছো? কিছু লাগবে? অতসী অশ্রু ভেজা চোখ তুলে তাকায়। টলটলে চোখ দুটোর পাতা কাঁপছে। আমার বাবু আছে, ওকে মারিনি আমি। ফারজাদের মুখের ভাব যেন থমকে গেল। স্পষ্ট প্রতিক্রিয়া নেই, শুধু স্থির দৃষ্টি। সে ধীরে অতসীর পাশে বসে বলল, বুঝিনি অতসী, কে আছে? তার কানে শুধু বাবু আছে, মারিনি এ কথাটাই বাজছে। তাই প্রশ্নাত্মক কণ্ঠের আড়ালে অদৃশ্য এক ক্ষীণ আশা।
অতসী জানে না তারা ঠিক কোথায় বসে আছে। চারপাশের কিছুই যেন তার বোধে নেই। ক্ষণে ক্ষণে কান্নায় কেঁপে উঠছে, দুর্বল শরীর সামলাতে পারছে না। ফারজাদ তাকে ধরে রাখল নিজের বাহুতে। অতসী কাঁপা গলায় বলল, আমার আমার সন্তান, ওকে আমি মারিনি। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। হাসপাতালের গুমোট করিডোরে শব্দহীন ভার। ফারজাদও নিশ্চুপ, চোখের পলক ফেলছেন, ক্রন্দনরত অতসীকে দেখে যাচ্ছে। এর মধ্যে সেই দায়িত্বপ্রাপ্ত নার্স এসে কিছু বলতে চাইলে ফারজাদ হাত তুলে ইশারায় তাকে চলে যেতে বলল। কিছু পল নীরব থেকে অতসীর উদ্দেশ্যে মুখ খুলল। রেখে দিলে? অতসী মাথা নাড়ায়। আমার পাপের চিহ্ন বলছিলে তো, তাহলে? মেয়েটার কণ্ঠ এবার কাঁপলেও দৃঢ়। আমার সন্তান নিষ্পাপ, কোনো ভুল করেনি সে, কোনো ভুল করেনি। যা করেছে আপনি, আপনার জন্য আমি আমার বাচ্চাকে মারবো না, কিছুতেই না। তোমারও সন্তান সে? হ্যাঁ, আমি ওর মা। আমি নিজের দুঃখে, নিজের যন্ত্রণায় সব ভুলে বসেছিলাম, কিন্তু কিন্তু ও আমার বাচ্চা। ওকে মারতে এসেছি আমি, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল ভীষণ। আপনার সন্তানকে মেরে ফেললে সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু ও তো আমারও। মহিলাটির বারবার বলা আপনাদেরই সন্তান, নারীর টান, মেরে ফেলা এতই সহজ। এই কথাগুলো অতসীর ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তার এত অনিশ্চয়তা আর দ্বিধা জড়ানো অনুভূতি যে নারীর টানের কারণেই তা বুঝতে কিশোরী অতসীর একটু সময় লাগলো। এখন পূর্ণ উপলব্ধি শেষে অজানা যন্ত্রণায় কাঁদতে বসেছে হয়তো। মেয়েটা ফের বলতে শুরু করলো, ওখানে মেশিনে আমার সন্তানকে ওই মহিলাটা দেখতে চেয়েছে, কিন্তু দেখা যায়নি। এখনো দেখার মতো কিছুই হয়নি ওর মধ্যে। এইটুকুনি বাচ্চাটা, ওকেই তো আমি শেষ করে দিতে এসেছিলাম। কি নিষ্ঠুর আমি! আবার আবার ওর অস্তিত্ব ওই মহিলাটা দেখতে চাইছে বুঝে আমারও ওকে দেখার তৃষ্ণা জাগছিল। এমন কেন? এত দ্বিধা, এত মিশ্র অনুভূতি নিয়ে আমি কি করে মারতাম ওকে? আমি পারিনি। থেকে থেকে কেঁপে উঠছে অতসী। আমার সন্তান সে, আমার কেমন কেমন লাগছে। সব মা তো সন্তানকে ভালোবাসে, তাহলে আমার সন্তানের ভাগ্য কেন এত খারাপ হবে? মা বাবা সবাই কেন ওকে মেরে ফেলতে চাইবে? কেন ওকে সবাই ভালোবাসবে না? আমি আমি নিজের দুর্ভাগ্যের প্রতিছবি দেখছিলাম ওর মাঝে। পৃথিবীতে আসার আগে কত কিছুর মুখোমুখি হয়ে গেল আমার বাচ্চাটা। আমার বুকটা পুড়ে যাচ্ছে ফারজাদ ভাইয়া। আমার সন্তানকে কেন তার মা ভালোবাসে না? ও তো কোনো দোষ করেনি। আপনার জন্য ওকে আমি ভালোবাসবো না, এটা কি করে হয় বলেন? ও আমার, আমি ওকে কোনো কষ্ট দিতে পারবো না। ফারজাদ সব শুনছে। কাপ্পা কাপ্পা চোখের পাতা দুটো ছলছল করছে, আর চোখ দুটো অতি কান্নার ফলে লাল হয়ে আছে। তাও কত মায়াবী দেখায়। এই রূপেও এত মোহনীয় লাগছে। তার সন্তানের মা হবে বলেই কি সবকিছু এত ভালো লাগছে আসলে, নাকি অতসীকে দেখার দৃষ্টি বদলেছে বলে এই মুগ্ধতা? দৃষ্টিতে প্রেম আছে বলেই কি অগোছালো দেখতে মেয়েটাকেও অপরূপা লাগছে? হয়তো মেয়েটার বয়স কম, আবেগের হুটহাট সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক না। কিন্তু এই পর্যায়ে সন্তানকে অনুভব করে আবার ফিরে আসবে ফারজাদ ভাবেনি। ফারজাদের তাকে দেখা ফুরলো না। কণ্ঠে অস্থিরতা নিয়ে অতসী আবার বলতে লাগলো, আমার অংশ আমার গর্ভে বেড়ে উঠেছে, আমি জন্ম দিব, তাহলে সে শুধু আপনার সন্তান হয় কি করে? বরং সে সম্পূর্ণই আমার। আপনার কোনো ভাগ নেই। আপনি চাইলেও আমি তাকে দেব না। আপনি তো, আমি না বুঝে ওকে যখন মেরে ফেলতে চেয়েছি তখন তখন আপনিও সম্মতি দিয়েছেন। আমার বাচ্চার প্রাণ নিতে চেয়েছেন। আপনার অধিকার নেই। আমার বাচ্চা শুধু আমার, আর কারো না, আর কারো না। শরীর দুর্বল, অথচ কণ্ঠে অস্থিরতা। ভাঙা শ্বাসে উচ্চারিত প্রতিটি শব্দ যেন নিজের ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে। নিজের অনাগত সন্তানকে সন্তানের মা এভাবে অনুভব করছে, এই উপলব্ধি হয়তো ফারজাদের বুকে জলোচ্ছ্বাসের মতো সুখের ঢেউ তুলেছে। তবু তার মুখে সেই উচ্ছ্বাসের ছাপ নেই। মুখ শান্ত স্থির। সে নীরবে অতসীকে আগলে রাখে। অতসী সব অভিযোগের বিপরীতে ধীর কণ্ঠে বলে, বাচ্চার সাথে ন্যায় করলে তার মায়ের সাথে অবিচার, আবার মাকে ন্যায় দিলে বাচ্চার সাথে অবিচার। আমি কি করতাম?
অতসীর চোখ ভিজে ওঠে, কাঁপা স্বরে প্রশ্ন ছুড়ে দেয়। তাই বলে আমার সন্তানকে মেরে ফেলতে চাইবেন? ফারজাদের ধৈর্য যেন এক মুহূর্তের জন্য টলে ওঠে। অতসীর বাহুতে রাখা হাতটা অজান্তেই দৃঢ় হয়ে আসলো। গলা কঠিন হলেও ভেতরে জমে থাকা ব্যথা স্পষ্ট। আমি ওকে মারতে চাইনি, কখনো চাইবো না। তো কি আমি চেয়েছি? অতসীর কণ্ঠ রাগে কাঁপে, তবে কথাটা বলেই সে থেমে যায়। দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, কণ্ঠ নরম হয়ে ভেঙে পড়ে। হ্যাঁ, আমি তো চেয়েছিলাম। একটু থামে সে, এবারে অস্থির দেখালো মেয়েটাকে। আপনি বারবার এটা মনে করিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আমি খারাপ মা, নির্দয় মা, একটু আগেই তাই ছিলাম, এটাই বোঝাতে চান? এখন যে আমি ভালোবাসছি সেটা দেখতে পান না? সবাই শুধু আমার দোষই দেখে। কেন? ওই মহিলাটাও বলেছিল আমি অমানুষ, তাই নাকি নিজের সন্তানকে মেরে ফেলছি। আপনি যে কি করেছেন তা তো সে জানে না, না জেনে আমার দোষ দিল। আপনিও কি তাই করছেন? বাড়িতে সবাই প্রতিটা ব্যাপারে আমাকেই দোষী বানায়। কেন সবাই এমন করেন প্রতিবার? কথাগুলো জড়াতে থাকে, আর ফারজাদ কপালে ভাঁজ ফেলে অতসীকে বুঝতে চাইছে কোথা থেকে কি বলছে। সে নিজেও যেন ঠিক জানে না, হয়তো মুড সুইং জনিত সমস্যা হতে পারে। অতসী বারবার তার কাছ থেকে সরে বসতে চায়, কিন্তু দুর্বল শরীর তাকে সঙ্গ দিচ্ছে না। পড়ে যাওয়ার ভয়ে ফারজাদ শক্ত করে আগলে রেখেছে। আমায় এখনো এভাবে ধরে রেখেছেন কেন? অতসী বিরক্ত গলায় বলে ওঠে, বলছিলাম না আপনি ছুলে আমার ঘৃণা লাগে। আমি মরে পড়ে থাকলেও ধরবেন না। ছেড়ে দিন, দূরে সরে বসুন। রিল্যাক্স, এত হাইপার হয়েও না। আমাদের তোমার তোমার বাচ্চার জন্য ক্ষতি হবে অতসী। বোঝানোর কণ্ঠে বলে ফারজাদ। অতসী সম্মতি জানায়। হ্যাঁ, আমায় একটু বসিয়ে দিন সুন্দর করে। পানি দিন, পানি খাবো। ওকেও সুস্থ থাকতে হবে তো। দূরে যান। আর পানি দিন আমায়। আর চোখে তাদের দেখতে দেখতে হেঁটে যাওয়া একটি নার্সকে থামিয়ে পানি আনালো ফারজাদ। অতসীকে পান করায় সযত্নে। পানিটুকু খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছতে মুছতে অতসী বলে, আমার আর ওর কথা আসলে ওকে হালকাভাবে নেবেন না কোনো দিন। ওকে প্রায়োরিটি দিবেন, ওকে সুন্দর জীবন দিবেন, সঠিক বিচারও ওকেই দিবেন। ওকে নিয়ে অবহেলা করবেন না। আমার সাথে ভালো হোক খারাপ হোক, আমার সাথে আমার কিছুই না থাকুক, ওর যেন কিছু না হয়। বুঝতে পেরেছেন ফারজাদ ভাইয়া? আমার সন্তানকে একটু অবহেলা করবেন না, অবিচার করবেন না ওর প্রতি। আমি যা কিছুর অভাব পেয়ে এসেছি ছোট থেকে, ওসব অভাব যেন আমার সন্তান না পায়। বাবা মা পরিবার সবার কাছে যেন ও সমান গুরুত্ব থাকে। বুঝতে পেরেছেন? ও সবার আগে থাকবে, সবার আগে, আমারও আগে। অতসীর কথার মধ্যে কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছিল ফারজাদ, কিন্তু মেয়েটা আনমনা থেকেই তার হাত সরিয়ে দূরে ঠেলে দিল। নিজেও সরে বসার ব্যর্থ চেষ্টা করল। ফারজাদ শ্বাস টেনে অতসীর দিকে তাকায়, কথাগুলোর প্রত্যুত্তরে বলে, আগে পরে কম্পিটিশন করছো কেন? সে তার জায়গায়, তুমি তোমার জায়গায়। তোমাকে নজরআন্দাজ করে এখন আর কিছু করতে মন সায় দেয় না তো অতসী রানী। অনুশোচনা থেকে বলো, ভয় থেকে বলো, বা ভালোবাসার অনুভূতি থেকে, কবে থেকে যেন তুমি সবকিছুর ঊর্ধ্বে চলে এসেছ। অতসী ফারজাদের আপন মনে বলা সেসব কথা শোনেনি। সে নিজের ভেতরেই ডুবে আছে। কাতর কণ্ঠে বলল, আমার শরীর খারাপ লাগছে, অবশ অবশ লাগছে। আমায় বাড়ি দিয়ে আসুন প্লিজ, মা বাবার কাছে দিয়ে আসুন। নিবিড়ের কথাগুলোর সত্যতা অতসীর বাবা নিজেও কোথাও না কোথাও উপলব্ধি করতে পারে। তবে পালাতে চাইছে এটা কখনো সত্য না। মানুষটা মোটেও পালাচ্ছে না, মেয়ের সুন্দর জীবন নিশ্চিত করতে চান শুধু। পরিবারের নাম খারাপ হওয়ার ভয়ে কিছু অপারগতা, আবার ফারজাদের প্রতি সিদ্ধান্তের রাগ, ক্ষোভের আড়ালে জেদ আর অহমিকা আছে ঠিক, তবে সেটা মেয়ের ঊর্ধ্বে না কখনো। কিন্তু এটা প্রমাণ করতে দেশেও থেকে যেতে চান না তিনি। কাউকে কিছু প্রমাণ দেওয়ার দরকার নেই। মেয়ে ওনার কাছে কি এটা নিজেই বেশ জানেন। কাউকে প্রমাণ দিতে হবে না। সবসময় তো ভালো সম্পর্কে থাকার চেষ্টা করে গিয়েছেন সবার সাথে। শেষে সেসবের ফল কি এসেছে তা বর্তমানে পরিস্থিতিই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যথেষ্ট। এখন কারো কাছেই নিজের স্বচ্ছতা প্রমাণের দরকার নেই। মেয়ে উনার ভালোটাও উনিই বুঝবেন। অতসীর বাবা মা মাত্র ফারিস মহল এসে পৌঁছেছে। ফারজাদকে দীর্ঘ সময় ধরে ফোনে না পেয়ে সে অতসীকে নিয়ে এখানে চলে এসেছে ভেবে তারাও সেই উদ্দেশ্যে বের হয়, কোনো কথাবার্তা ছাড়া। বাড়ির লোকেদের প্রতি অবিশ্বাসের দরুন কাউকে একবার ফোনে জিজ্ঞাসা করেন যে আদতে ফারজাদ অতসীকে নিয়ে মহলেই গিয়েছে কিনা।
কিন্তু মহলে এসে মেয়ের দেখা না পেয়ে অতসীর বাবা মা দুজনেই মেজাজ বিগড়ে আছে। কাউকে কিছু না বললেও মুখভঙ্গিতে সেই বিগড়ানো মেজাজ স্পষ্ট। ফারজাদের মা দাদিও এই পর্যায়ে ছেলেটার হয়ে সাফাই দিতে পারছে না। উপরন্তু তারাও কাউকে কিছু না বললেও মুখভঙ্গিতে সেই বিগড়ানো মেজাজ স্পষ্ট। ফারজাদের মা দাদিও এই পর্যায়ে ছেলেটার হয়ে সাফাই দিতে পারছে না। উপরন্তু তারাও ভেবেছিল ফারজাদ নিজের ভুল বুঝতে পেরেছে, অতসীকে সবকিছু ঠিক না হওয়া অবধি কোনো রকম বিরক্ত করবে বা তার কাছাকাছি গিয়ে কথাও বলতে চাইবে এমন কিছু মাথায় আনেনি। সেখানে এখন কিনা টানা এত সময় মেয়েটাকে নিজের কাছে আটকে রেখেছে, ভাবতে লজ্জা ঘেন্নায় তার হয়ে বলার মুখটুকু খুঁজে পাচ্ছে না। মেয়েটা হারিয়ে গেছে, সে পেয়েছে, ভালোই ভালোই দিয়ে আসবে, এটুকুই তো হওয়া উচিত ছিল। কিন্তু এখানেও এমন নিজের কুচিন্তার দরুন ফায়দা তুলবে বুঝতে পারেনি কেউ। কত সময় কেটে গেল মেয়েটা একা ফারজাদের কাছে। বসার ঘরে আভিজাত্যে মোড়ানো সোফায় বসে আছে প্রত্যেকে। হঠাৎ অতসীর বাবার ফোন বেজে উঠল। হাতে নিয়ে ফারজাদের কল দেখে কিছুটা চমকিত হলেও শক্ত চোয়ালে তা রিসিভ করে। চাচিমণিকে একটু নিচে এসে মেয়েকে নিয়ে যেতে বলো চাচু। এখন কোথায়? তোমাদের বিল্ডিংয়ের নিচে। একা? হুম, আমি আছি ওর সাথে। রাগে কথা বের হচ্ছে না অতসীর বাবার। শক্ত চোয়ালে শুধু বললেন, হারিস মহল নিয়ে আসো ওকে। ফারজাদ কপালে ভাঁজ ফেলে ফোন হাতে নিয়ে একবার তাকায়, পরপর বিল্ডিংয়ের ওপরে তাকিয়ে ফোন কানে জানতে চায়, তোমরা ওখানে ফ্ল্যাটে নেই? ওপাশ থেকে অতসীর বাবার কণ্ঠের পরিবর্তে তার নিজেরই বাবার কণ্ঠ শোনা গেল এবার। অতসী কোথায়? ফারজাদের কপালের ভাঁজ সরব হয়। চাচ্চু চাচিমণি মহলে, এর মধ্যে ওখানে চলে গেল ভেবে অবাক হয় সে। অবশ্য তারা বেশ সময় নিয়েছে হাসপাতালে। সেই বিকেলে মেলায় ছিল, এখন রাত 10টার ঘরে ঘড়ির কাঁটা। অতসীর শরীর খারাপ লাগছিল, তারও বুকের ক্ষতের রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা নিয়ে ফিরেছে, তাই সব মিলিয়ে বেশ সময় কাটে হাসপাতালে। অতসী কোথায় ফরজাদ? বাবার দৃঢ় কণ্ঠে আবার প্রশ্নটা শুনে সে এক নজর গাড়ির ভেতরে অতসীর দিকে তাকায়, পরপর উত্তর দেয়, আছে, গাড়িতে বসে আছে। ফোন দাও তাকে। ফারজাদ দ্বিরুক্তি না করে গাড়ির ভেতরে সিটে মাথা ফেলে বসে থাকা অতসীর দিকে ফোন বাড়িয়ে দেয়। খেয়াল হলো সে বাড়িয়ে দিলেও অতসী দেখবে না, কিছু নেবেও না, তাই নিম্ন কণ্ঠে কোমল গলায় ডাকে। তারপর ফোনটা হাতে তুলে কানে ধরিয়ে দিল। হ্যালো। জড়ানো কণ্ঠ তার। অতসীমা? বড় বাবার নরম গলা পেয়ে সে জবাব দেয়, হ্যালো বড় বাবা, আমি বলছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি মা। তুমি এখন কোথায় বলতে পারো? ফারজাদ ভাইয়া তো বলল আমাদের বিল্ডিংয়ের সামনেই আছি, মা এসে নিয়ে যাবে। তুমি এতক্ষণ কোথায় ছিলে আম্মু? ফারজাদ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে মা। আর কিছু করেছে? সতর্ক কণ্ঠ ফারজাদের বাবার। লাউডে না হলেও পাশে থাকা ফারজাদের কানে আসছিল কথাগুলো। সে হালকা হাসে, ওপাশে গিয়ে গাড়িতে উঠে বসল। অতসী নিম্ন কণ্ঠে জবাব দেয়, না বড় বাবা কিচ্ছু করেনি। ভয় পাচ্ছ ওকে? বড় বাবাকে জানাও, তোমার বাজেভাবে ছুঁয়েছে। এবারে জ্যান্ত কবর দেব, প্রমিস। অতসী একটু দ্বিধা জড়ানো গলায় বলে, ভয় পাচ্ছি না বড় বাবা, কিছু করেনি আমায়, খারাপ ব্যবহারও করেনি। ফারজাদের বাবা আটকে রাখা শ্বাস ছাড়েন। বাকিরা ওনার মুখভঙ্গি দেখে যা আশঙ্কা করেছিল তা হয়নি বুঝে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারজাদ এগিয়ে এসে অতসীর সিট বেল্ট লাগিয়ে দেয়। লুকিং গ্লাসে মায়াবী মুখখানা এক নজর দেখে গাড়ি স্টার্ট দিল। অতসীর মা চিন্তায় মেয়ে কোথায় কেমন অবস্থায় আছে জানতে চাইছে বারবার, তাই ফারজাদের বাবা এবারে ফোন লাউডে দিয়ে জানতে চাইলেন, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? বাড়ি ফিরতে এত দেরি করেছো কেন? হসপিটালে ছিলাম তো, এই জন্য দেরি হলো। হসপিটালে? ওখানে কেন? কার কি হয়েছে? অতসী ফারজাদ দুজনের মাই উত্তেজিত হয়ে উঠল, সাথে বাকিরাও। অতসী দ্বিধায় পড়ে যায়। গর্ভপাত করানোর উদ্দেশ্যে তারা হাসপাতালে গিয়েছিল, এ কথা জানলে সবাই তাকে ভুল বুঝবে না? তার বাবা মা রাগ করবে না? কিন্তু মা কিছু না লুকাতে বলেছিল। আবার সবার মাঝে বললে তাকে নিশ্চয়ই দোষ দেবে প্রত্যেকে। অতসী কি করবে দ্বিধায় পড়ে যায়। এদিকে ফোনের ওপাশ থেকে তাদের বাবা মায়েদের একের পর এক প্রশ্ন। ফারজাদও অসুস্থ, অতসীও খুব একটা সুস্থ না। কার কি হলো অস্থির পরিবারের সকলের মন। ফারজাদি ফোনটা নিয়ে অতসীর হয়ে জবাবটা দেয়, তেমন কিছু না, বুকে একটু ব্যথা লেগেছিল আমার,
ব্যথা উঠে তাই হসপিটালে গিয়েছিলাম, ওখানেই সময় লেগেছে। ফারজাদ পুরোপুরি সুস্থ না এই কথা সকলেরই জানা। রাগে চিন্তায় অযাচিত যে ভাবনাগুলো মাথায় এনেছিল সেসবও ভুল তা বুঝতে পারছে, কিন্তু এবারে তাকে নিয়েই চিহ্নিত হয়ে পড়ে সকলে। ফারজাদ তাদের সব প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়ে ফোন কেটে দেয়। মিথ্যা বললেন কেন? তা পরপর সামনে দৃষ্টি রেখে কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, কি মিথ্যা বলেছি? আমার কারণে হসপিটালে এত সময় লেগেছে, এটা না জানিয়ে আপনার বুকে ব্যথা এমনটা কেন বললেন? আমায় বাঁচিয়ে মিথ্যে বললে আপনি কি ভালো মানুষ ভাবো ভেবেছেন? ফারজাদ ভ্রু কুঁচকে ফের এক নজর তাকায়, তবে জবাব দিল না। মেয়েটা একটু বেশি বেশি বুঝছে সবকিছু। গর্ভাবস্থার কারণে হতে পারে, তবে ফারজাদের মন কিছুটা ভালো এখন। অতসী আগে তার উপস্থিতি বুঝতে পারত, সেই ঘটনার পর ঘৃণা করলেও ভয় পেত তাকে। কোনো কথা সামনাসামনি সম্পূর্ণ বলার সাহস করতে পারত না। আতঙ্কে ছেয়ে যেত প্রতিবাদ দৃষ্টিহীন চোখ দুটো। এমন ভয়, ঘৃণা, রাগ, ক্ষোভ সহ যা যা অনুভূতি আছে তার প্রতি সব প্রকাশ করে। সামনাসামনি থেকেও যে অদৃশ্য দূরত্বটা থাকতো দুজনের মধ্যে, তার নেই। কথাবার্তাও হতো তাদের মেপে মেপে। সে যতটুকু বলতো আর বলা তো সেটুকুই। এখন অবিরত কত কথাই না বলে মেয়েটা তার সম্মুখে। একের পর এক অভিযোগ করে যায়, ঘৃণা আর ক্ষোভ নিয়ে কত কিছু বলে। আরও বলুক, ফারজাদের প্রতি এভাবে রাগ ঘৃণা সব পেরিয়ে একদিন ভালো কোনো অনুভূতিও আসুক। তাকে ভালো না বাসুক, অন্তত ফারজাদ তাকে ভালোবাসে এই কথাটা বুঝুক। সব ভুল ফুল হয়ে যাক যদি অতসী চায়, আর না চাইলে সে যা চায় তাই বরং হোক। দুজনেই মহলে ফেরার পূর্বেই অতসীর বাবা মায়ের কাছে সকলে জানল যে শীঘ্রই তারা দেশ ত্যাগ করবে, তাও স্থায়ী বসবাসের জন্য। একথা শুনে সকলেই বিস্মিত। অতসীর দাদিসহ কমবেশি সকলেই নানান আপত্তি জানালেও ফারজাদের বাবা ভাইদের কথা শুনে কিছু পল চুপ থেকে পরে মেনে নিয়েছেন, সাথে বাকিদেরও আপত্তি জানাতে নিষেধ করে দেন। বাবা হিসেবে এতেই মেয়ের ভালো হবে মনে হলে তাই করুক, তাদের আটকানো মানায় না। তাও অন্তত সন্তানের দোহাই দিয়ে তো নাই। পরিবারের সম্মানের দোহাই পেয়ে অতসীর অপরাধী বেঁচে গেছে, তারা বাঁচিয়ে দিয়েছে। ফারজাদের জায়গায় অন্য কেউ হলে নিজেরাই তো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করত, কিন্তু নিজেরই ছেলে বুকে পাথর রেখে হলেও আইনের হাতে তুলে দিত। যদি অন্য কোনো অপরাধ হতো তবে যা হয়েছে এতে ফারিসদের সম্মান ধুলোয় মিশে যাবে। বাড়ির বাকি ছেলে মেয়েদের ভবিষ্যৎ সংকটে পড়বে। সদ্য বিয়ে হওয়া প্রিশিলার বিবাহিত জীবন প্রভাব পড়বে। সব দিক দিয়ে চিন্তা করে আবার অতসীকে বলি দিয়েছে। এত কিছুর পর মেয়েটার জন্মদাতা যদি সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেখানেও নিজেদের স্বার্থে বাধা দেবে কোন মুখে? এমনকি অনাগত সদস্যকে নিজেদের কাছে রেখে দেওয়ার জেদ করাও সাজে না এখন তাদের। তাই সবাইকে এই নিয়ে আপত্তি জানাতে নিষেধ করে যার যার মতো রুমে চলে যেতে বলেন। দুদিন পর যাদের বাবা, আপনি শফিক ভাইজানকে অনুমতি দিয়েছেন কি বুঝে? মাথা ঠিক আছে আপনার? আমাদের নাতি নাতনি আসছে, কোথায় যাদের সাথে বিয়েটা কোনোভাবে দিয়ে ওকে ঘরে তোলার ব্যবস্থা করবেন, তা না করে এখন অতসীকে ইউকে নিয়ে যেতে অনুমতি দিয়ে দিলেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? অনুমতি? আমি অনুমতি দেওয়ার কে? ওরা শুধু ওদের সিদ্ধান্ত জানিয়েছে, আমরা শুনিয়েছি, সম্মতি জানিয়েছি। আর এখানে মেয়েকে সুন্দর জীবন দিতে ওরা যা করতে চাইছে তাতে আপত্তি জানানোর কথা মাথায় আনো কী করে? তোমার কুলঙ্গার ছেলে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই তো শকর করা উচিত তোমার। বেডসাইড টেবিল থেকে ওষুধের পাতা নিলেন, পানি দিয়ে ওষুধ খেয়ে নিলেন। কথাগুলো বলে দুদিন যাবৎ ব্যস্ততায় ঠিকঠাক বাড়ি আসা হচ্ছিল না। আজ সময় পেয়ে ফারজাদের মা ধরেছে স্বামীকে। স্বামীর কথার প্রত্যুত্তরে বলে, মরতে মরতে জীবন হাতে নিয়ে ফিরেছে আমার ছেলেটা, এটা কি কম মনে হচ্ছে আপনার? সেদিন আপনিও মেরেছিলেন, তাও জানে প্রাণ দিয়ে। আর কত শাস্তি দেবেন? যা প্রাপ্য তাই পেয়েছে। ওই ছেলে কোনো কিছুর একটা মেয়ের সম্মানের উদর্গ নয়। মা হয়েছে, ছেলের প্রতি আবেগ থাকবে স্বাভাবিক, কিন্তু আবেগে এতটাই অন্ধ হয়েও না যে নিজেও একটা মেয়ে, এ কথা ভুলে যাবে। ফারজাদের মা বোঝানোর কণ্ঠে বলে, আপনি ভুল ভাবছেন, আমি এসবে সাপোর্ট করছি না এমন না। জাত ভুল করেছে এটা অবশ্যই মানি, কিন্তু ও তো এখন অতসীকে ভালোবাসে, তাই না? অতসীকে এমনিতেও বিয়ে দিতে হবে, তাহলে বাড়ির মেয়ে বাড়িতে থাকলে খারাপ কি? তার ওপর জাত অতসী সন্তানের বাবা,
ও যখন ভালোবাসে তাহলে ওর সাথে বিয়ে দিলে সমস্যা কি? ফারজাদের বাবা বিছানায় বসতে বসতে চোখ মুখ কুঁচকে নিলেন স্ত্রীর কথায়। এইসব কথা দ্বিতীয়বার আমার সামনে বলবে না সুচি। অতসীর বিয়ে একদিন না একদিন দিতেই হবে, এ কথা আমার জানা, কিন্তু সেই সব নিয়ে ভাবার সময় পেরিয়ে যায়নি। অতসীর এখনও এমন কোনো বয়স হয়নি যে বিয়ে না দিলে জীবনে আর কোনো গতি নেই, এমনটা ভাবতে হবে। বাড়িতে ওর বড় আরও দুটো মেয়ে আছে, ও যদি না চায় তাহলে জোর করার অধিকার নেই আমাদের। আর শফিক তো বাইরে নিয়েই যাচ্ছে মেয়েকে, চিন্তা কমেছে উল্টো। এখানে থাকলেও অতসী যদি ফারজাদকে না চায় তাহলে সন্তানসহ ওর নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সবার কথা ভাবতে গিয়ে এমনিতেই মেয়েটার সাথে অন্যায় করেছি। ও না চাইলে তোমার ছেলের সাথে বিয়ে হতে দেবো, এটা তুমি ভাবো কি করে? বাচ্চা নিয়ে মেয়েটা নিজের মতো থাকো, লেখাপড়া শেষ করুক। এই অবধি তোমার ছেলের নিজের বাচ্চা, আর বাচ্চার মায়ের জন্য অপেক্ষা করতে পারলে করুক, না হয় অপেক্ষাতেই থাকুক। ওই ছেলে এর পরেও অতসীর মনে ওর জন্য অনুভূতি না আসলে কিছুই করার নেই। ওর ইচ্ছের বিরুদ্ধে আর কিচ্ছু করব না। গায়ের পোশাক ঝেড়ে চশমা চোখে লাগালেন, উঠে বেরিয়ে যেতে যেতে বলেন, অবশ্য চরিত্রের যা নমুনা তোমার ছেলের, মনে তো হয় না ও ভালোবাসা কোনো কাজের ভালোবাসা বলে যে বছরের পর বছর অপেক্ষা করবে। ফারজাদের মা কপালে ভাঁজ ফেলে স্বামীর প্রস্থান দেখল। অতসী কি চাইছে এটাতে গুরুত্ব দেওয়ার মন ফারজাদের মায়েরও ছিল, কিন্তু মেয়েটার মধ্যে উনার ছেলের অংশও আছে। অতসী নিজের মতো জীবন কাটাতে ফারজাদের থেকে দূরে থাকলে, এর মধ্যে যদি অন্য কোনো পুরুষ চলে আসলে মেয়েটার জীবনে, তখন কি হবে এই নিয়ে যত চিন্তা। ছেলেটাও এখন ভালোবাসে অতসীকে, আবার অনাগত সদস্য আছে ওর মধ্যে। অতসী জীবনে অন্য পুরুষ চলে এলে এই লণ্ডভণ্ড বিষয়টা আরও জটিল হয়ে যাবে না? নিবিড়ের দিকটাই তো বিপদ নেই তার মায়ের কারণে, কিন্তু এর বাইরে অন্য কেউ চলে আসলেও যে সমস্যা। ভয় হলো ফারজাদের মায়ের। সুচিলি ভদ্র মহিলার নাম। ফারজাদের বাবা ফিরোজ মীর ফারিসের সাথে প্রেমের সম্পর্ক ছিল, পরে বিয়ে হয়। ব্যবসায়ী সূত্রে বিদেশ গিয়ে এই আবেগী আর আপনজনেদের প্রতি মাত্রাতিরিক্ত যত্নশীল মেয়েটিকে প্রেমের সম্পর্কে বেঁধে নিয়েছিলেন। সুচিলির পরিবার বাঙালি যুবকের সাথে মেয়ে বিয়ে দিতে নারাজ থাকলেও মেয়ের জেদের কাছে হার মানতে হয়েছিল। সেই যে বিয়ে হলো, এখন এই সংসার আর স্বামী সন্তান যেন সুচির সব। পুরোদস্তুর বাঙালি বধূতে পরিণত হয়েছে 30 বছরের বিবাহিত জীবনে। ভাষাও পুরোপুরি আয়ত্তে। মেয়ে দুটো বাবার দিকে গেলেও ফারজাদ দেখতে শুনতেই বিদেশিনী মায়ের মতোই হয়েছে। ফারজাদের দাদির আবার বিদেশিনী পুত্রবধূ নিয়ে সমস্যা ছিল। শাশুড়ির কম জ্বালাতন সহ্য করেনি বিয়ের প্রথম কয়েক বছরে, পরে ধীরে ধীরে সেসব কাটে। কিন্তু সুচি আপনজনেদের নিয়ে স্বভাববশত একটু বেশি ভালোবাসাপূর্ণ, স্নেহশীল আর যত্নশীল। সামনে তার আপন কেউ সহ অপরিচিত অন্য কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখা যাবে সুচি নিজের আপনজনকে নিয়ে এতটাই ব্যস্ত যে অপরজনের অস্তিত্বই ভুলে যাবে, যা কখনো কখনো বাড়ির বাকিদের চোখে দৃষ্টিকটু বা স্বার্থপরের মতো দেখায়। এ কারণে নানান ছোট ছোট মনোমালিন্য হতে দেখা যায়। ফারজাদ জানতো তার এই ঘটনাতেও সে যখন অতসীকে ভালোবাসে জানিয়েছে, তখন মা অতসীকে স্বাভাবিকভাবেই ফারজাদের বউ হিসেবে চাইবে। কিন্তু এমন ঘটনাতেও উনি ছেলের জন্য অতসীকে চাইলে দেখা যাবে পারিবারিক কুটক্যাচাল শুরু হয়ে গেছে মহিলাদের মধ্যে। তাই সে মাকে নিষেধ করে দিয়েছিল তার হয়ে কারো কাছে কোনো সুপারিশ করতে। কিন্তু সুচি আজ মানছে না ছেলের নিষেধাজ্ঞা। স্বামীর প্রস্থানের পরপরই নিজের ছোট জায়ের কাছে চলে যায়। এভাবে তো হাত গুটিয়ে থাকতে পারে না, কিছু একটা করতে হবে অতসীকে এ বাড়িতে রাখতে। অতসীর বাবা মা মেয়ে নিয়ে শীঘ্রই বিদেশে চলে যাবে জানার পর সম্মতি জানিয়ে ফারজাদের বাবা যতদিন দেশে আছে এ বাড়িতে থাকার অনুরোধ করেছিল। অতসীর বাবা আপত্তি জানাতে চাইলে ফারজাদের কারণে অতসীকে কোনো রকম সমস্যায় পড়তে দেবে না এই কথা দেন। অনুরোধ করেন শেষ দিনগুলো পরিবারের সাথে কাটানোর। তাই না পেরে মেয়েকে নিয়ে অতসীর বাবা মা থেকে গেছে। অস্মিতা, বড় জায়ের ডাকে ফোন করে পেছন ফিরল অতসীর মা। বোনের সাথে ফোনে কথা বলছিলেন রুমে বসে। ফোন কেটে স্বাভাবিকভাবেই বলেন, হ্যাঁ ভাবি আসুন। ফারজাদের মা ভেতরে ঢুকে বলছিলাম তোমার সাথে একটু কথা ছিল। অতসীর মা জায়ের চোখ দেখেই বুঝে নিল কি নিয়ে কথা বলতে এসেছে।
তাও বলতে ইশারা করলেন। অস্মিতা, যা যা করেছো ওসবের জন্য এই অবধি কম তো শাস্তি পেল না। সেদিন ওর বাবা ওকে কিভাবে মেরেছিল তা তো শুনেছ। গায়ের ক্ষতগুলো ঠিক না হতেই জীবন মরণ পরিস্থিতিতে চলে গেল। বেঁচে ফিরবে এটা তো ভাবনার ঊর্ধ্বে ছিল আমার। এত কিছু হলো, যে যা শোনাচ্ছে তাই শুনে যাচ্ছে। জাত কত জেদি আমার ছেলেটা। আগে হলে জীবনে এসব শোনার ধৈর্য রাখতো। সামান্য বকা দিল কেমন রেগে মেগে বাড়ি থেকে চলে যায়। দেশ ছেড়েও ওর গ্র্যানির বাড়ি ওঠে, ভাঙচুর করে। এসব তো জানোই। এখন সব নীরবে মেনে নিচ্ছে, কারণ ও অনুতপ্ত। জানি এটা অন্যায় আবদার, কিন্তু ক্ষমাও করে দাও অস্মিতা, দয়া করো একটু। ও সত্যি অনুতপ্ত। অতসী খুব ভালো মেয়ে, যথেষ্ট সুন্দরী মেয়ে। সত্যি বলতে মোহ বা ঝুঁকে পড়ে অনেক ছেলেই চাইবে ওকে জীবন সঙ্গিনী বানাতে, কিন্তু বিশ্বাস করো এই ইনসিডেন্টের আগে এমনকি ওর জীবনে এলে ভালোবেসে আগলে রাখার যে সুযোগটুকু ছিল তা এখন একেবারেই ক্ষীণ। দুদিন সংসার করেই দেখবে এইসব নিয়ে খোঁটা দেবে। আর বাড়ির অন্যরা তো ওর প্রতিবন্ধকতা নিয়ে আপন করতে নারাজগিরি দেখাবে। এটাই এই সমাজের নিয়ম। তুমি তো রক্তে বাঙালি, এসব আমার চেয়ে ভালো জানো। আর যদি বিদেশি কোনো ছেলে মেয়েকে দাও তাহলে দেখবে অতসীর সন্তান মাকে হারিয়ে ফেলেছে, সাথে অতসীর জীবনটাও আরেক অনিশ্চয়তায় ঠেলে দেওয়ার সামিল হবে। আমাদের পশ্চিমা দেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক, বউ রেখে বাইরে যাতায়াত, সম্পর্ক ফাটল, ডিভোর্স, কয়েকটা ব্যতিক্রম ছাড়া এসব নিত্য। অথচ যদি বাকিদের মতো পরিপূর্ণ হতো তাহলে এসব ভেবে দেখা যেত। কিন্তু সহজ সরল, চোখে দেখতে অপারক মেয়েটা সহজ হবে না ভাইজান, যা চাইছে ও সব। দেশ ছাড়ার ইচ্ছে তো আমারও নেই, কিন্তু আপাতত ওকে বিয়ে দিতে চাওয়ার চিন্তায় আমি বাদ দিয়েছি। আর ওর বাবাকেও আমি কিছু বোঝাতে চাই না। বিশেষ সমস্যা থাকলে আপনারাই বরং বোঝান। আমি এসব নিয়ে মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে ক্লান্ত, পাগল হয়ে যাব দুদিন পর। আপনারাই যা বলার বলুন ভাবি। সোজা কথায় প্রত্যাখ্যান। অতসীর মা যাকে ফিরিয়ে দিল। সূচি যা যা বলেছেন সব সত্য। তাই বলে অতসী অন্ধ আর ধর্ষিতা হওয়ায় জীবনকে যা সুযোগ দিতে চাইবে তাই শতভাগ ঝুঁকিপূর্ণ এমনটা নয়। চাইলে সংগ্রাম করে সুন্দর জীবন পেতে পারে, কিংবা ওর বিবাহ ভাগ্য ভালো হতে পারে। অস্বাভাবিক না, কত মানুষের হয়। কিন্তু সবাই যার যার স্বার্থে ওর জীবনে ফারজাদকে ছাড়া এগোতে গেলে কি কি সমস্যায় পড়তে হবে তাই জানিয়ে যাচ্ছে বারবার। এতে যে সম্ভাবনাময় বিষয়গুলো আছে তাও চাপা পড়ে যাচ্ছে। এই তো এই মুহূর্তে অতসীর মা যাকে প্রত্যাখ্যান করে দিলেও মনে মনে বেশ প্রভাবিত হয়েছে কথাগুলোতে। ফারজাদের মা আরেকটু বোঝাতে চাইছিল, কিন্তু দরজায় কারোর শব্দ করায় ফিরে তাকায় দুজনে। প্রাচী এসেছে। চাচিমণি, তোমার বোনের ছেলে, ওই যে নিবিড়, সে এসেছে। অতসীর মায়ের কপালে ভাঁজ পড়ে। নিবিড়? এইমাত্র তো আপার সাথে ফোনে কথা বললাম, নিবিড় আসবে তো জানালো না। আপন চিন্তায় কথাটা বলে প্রাচীর উদ্দেশ্যে বলে, আচ্ছা চল, নিচে তোর মেজো চাচি আছে, বসতে দিয়েছিস তো? হ্যাঁ, দাদির সাথে বসেছে, গিয়ে দেখো। ফারজাতের মায়ের কপালও চিন্তার ভাঁজ। খালার বাড়ি আসতেই পারে, কিন্তু এই ছেলের তো তার অনাগত নাতি নাতনির মায়ের প্রতি নজর ভিন্ন, তাই স্বাভাবিক আসা যাওয়া পছন্দ হচ্ছে না। নিবিড়কে বসতে দিয়েছে ফারজাদের মেজো চাচি। তার দাদির সাথে বসে কথা বলছিল। অতসীর মা গেলে খালার সাথে সৌজন্য কথা বলল সে। দাদি তাদের একান্ত কথা থাকতে পারে বুঝেই উঠে এলেন। অতসীর মা আর নিবিড় বসল সোফায়। প্রাচী চাচির ডাকে রান্নাঘরে চলে গেল। কোনো সমস্যা নিবি? একটু আগে আপার সাথে ফোনে কথা বললাম, আপা তো তুই আসবি জানালো না। বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ খালামণি, সব ঠিক আছে। আর এদিকে একটা কাজে এসেছিলাম, ছোট খালার ওখানে ঢুকেছিলাম। আসার সময় ভাবলাম তোমাদেরও দেখে যাই। খুব ভালো করেছিস। যে কাজে এসেছিলি তা হয়েছে? নিবিড় সম্মতি জানায়, পরপর বলে, অতসী কোথায়? ও সুস্থ আছে? সেদিন সুস্থ অবস্থায় ফিরেছিল তো বাড়ি? হ্যাঁ, সুস্থই ছিল। হাসপাতালে ছিল দুজনে, তাই ফিরতে দেরি হয়েছে। হাসপাতালে ছিল? ভ্রুকুটি করে জানার আগ্রহ
কিন্তু চোখ দুটো বলছে সে জানে। তাও আবার জানতে চাইছে এর কারণ। অতসীর মা অত কিছু খেয়াল করেনি। প্রাচী ট্রেতে নাস্তা নিয়ে নিবিড় মানা করে দিল, কিছু খাবে না সে। অতসীর সাথে দেখা করে চলে যেতে চায়। অতসীর মা প্রাচীকে বলল যেন বাগানের দিকে সিটিং লনে নিয়ে যায় নিবিড়কে, আর নিজে গেল মেয়েকে আনতে। প্রাচীর সাথে নিবিড় যাচ্ছে। প্রাচী 2 কদম সামনে। নিবিড় কোথাও ফারজাদকে চোখে পড়ে কিনা দেখছিল। দেখা না পেয়ে প্রাচীকে জিজ্ঞেস করে, তোমার ভাই ফারজাদ সে কোথায়? প্রাচী পেছনে ফিরে নিবিড়ের দিকে নজর তুলে তাকায়। ভাইয়ের কথা কেন জানতে চাইছে নিবিড় স্যার? নিশ্চয়ই স্বাভাবিক কোনো কথোপকথনের জন্য নয়। বিজ্ঞানও ব্যাপারটা নিয়েই হয়তো কিছু বলবে। বাবা চাচা কেউ তো একটা সুন্দর করে কথা বলে না ভাইয়ের সাথে এমন। বাইরের মানুষও এই নিয়ে খোঁটা দেবে। প্রাচীর ভালো লাগলো না। কি হলো? কানে কম শোনো। তোমার ভাই কোথায়? প্রাচীর এমন রুক্ষ ভাষার বিপরীতে কড়া করে কিছু বলার ইচ্ছে থাকলেও বলল না। একে তো অতিথি, তার উপর কলেজের স্যার, নয়তো চুপ থাকতো না। সে নিম্ন কণ্ঠে বলে, ভাইয়া বাড়ি নেই 2 দিন, বন্ধুদের নিয়ে আমাদের ফ্ল্যাটে উঠেছে। কারণ শরীরে ক্ষত এখনো সেভাবে সারেনি। অ্যাজ ফার অ্যাজ আই নো। তাহলে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠলো যে আবার? প্রাচীর একটা বাইরের লোককে বাড়ির বিষয়াদি জানানোর ইচ্ছে মোটেও নেই, কিন্তু জবাব না দিলে আবার বেয়াদবি হয়ে যাবে। সে না চাইতেও বলে, বাবা এই কদিন বাড়ি থাকতে মানা করে দিয়েছে ভাইয়াকে। চাচ্ছুরা মানে অতসী আছে তাই। নিবিড়ের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি খেলে যায়। প্রাচীর কোণা থেকে তাকানোতে সেই হাসি ধরা না খেলেও চোখ দুটোর উজ্জ্বলতা তার মনের সন্তুষ্টি বুঝিয়ে দিল। সে ওভাবে চেয়েই ফের বলে, তবে একটু পর আসবে, কিছু দরকারি জিনিস ফেলে গিয়েছিল, ওসব নিতেই আসবে। এতক্ষণে চলে আসছে। কাল হসপিটালে গিয়েছিলি ফারজাদের সঙ্গে? হ্যাঁ ভাইয়া, গিয়েছিলাম। নিবিড় মাথা নাড়ালো, যেন সে বুঝেছে। কি দরকারে? তুই অসুস্থ ছিলি? অতসীর গলা শুকিয়ে এলো। না মানে, হ্যাঁ একটু খারাপ লাগছিল, তাই আর কি। কথাগুলো বলতে বলতেই নিজের কানে কেমন ফাঁপা শোনালো। কারণ কি জবাব দেবে বুঝতে না পেরে কিছু একটা বলে দিয়েছে। আসলে কারণটা কারো কানে যাক তা অতসী চায় না। ফারজাদ ভাইয়া তো বাড়ির সবাইকে নিজেই অসুস্থ বোধ করছিল বলে জানিয়ে দিয়েছে, কিন্তু সে তো জানে যে এটা মিথ্যে। অতসী নিবিড় ভাইয়াকে কিভাবে সরাসরি মিথ্যে বলবে? এর চেয়ে নিজেই যখন কিছুটা অসুস্থ বোধ করছিল তা নিয়ে কিছু একটা বলে দেওয়া ভালো হবে ভাবল। কিন্তু জবাবটুকু দিয়ে একটু স্বস্তি নেবার আগেই নিবিড়ের পরের প্রশ্ন শুনে চমকে উঠল অতসী। অ্যাবর্শন করাতে গিয়েছিলি? চমকিত অতসী কথা বলতে ভুলে গেল। বুক ধড়ফড় করে উঠল তার। নিবিড় ভাইয়া এ কথা জানলো কি করে? কথা বলছিস না যে? তুমি কি করে জানলে? তার মানে অ্যাবর্শন করাতেই গিয়েছিলি? অতসীর আবার আটকে গেল, কোনো জবাব দিতে পারল না। তার চমকে ওঠা আর ভয়ার্ত মুখ দেখেই নিবিড় নিশ্চিত হয়ে যায় বাচ্চাটা এখন আছে নাকি নেই? তীক্ষ্ণ চোখে একরাশ সুপ্ত আশা। নিবিড় ভাইয়া, বল, বাচ্চাটা আছে নাকি নেই? অতসী, আছে, আমার সন্তান আছে, ওর কিচ্ছু হয়নি। এখন প্লিজ মাকে ডেকে দাও, আমি একটু একা থাকতে চাই। 2 দিন ধরে মনে লালন করা আশার বীজ এক মুহূর্তে উপড়ে গেল নিবিড়ের। সে মাথা কাত করে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। রাগ উঠেছিল তবে নিজেকে সামলে নেয়। অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত তুই নিয়েছিলি তাই না? তাহলে না করিয়ে ফিরে এলি কেন? ফারজাদ বাধা দিয়েছে? তুমি না জেনে কথা বলছো ভাইয়া। এমন কিছুই করেনি ফারজাদ ভাই, অ্যাবর্শন করাতে উনি নিয়ে গিয়েছিলেন। তাহলে না করিয়ে ফিরে এলি কেন? কণ্ঠ আরো আগ্রাসী হয়ে উঠল। অতসী চমকে যায়। গিয়ে আবার ফিরে আসার মানে কি? তোর কি ওই ফারজাদের সন্তানকে চাই? হঠাৎ করে নিবিড়কে অচেনা লাগলো অতসীর। এই মানুষটা তো তার একটা ভরসার জায়গা। তার কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখিনি আজ অব্দি নিবিড়। কোনোদিন তার কর্কশ গলার সামনে দাঁড়াতে হয়নি অতসীকে। আজ হঠাৎ কেমন রেগে গেছে তার উপর। নিবিড়ের ভেতরের নারাজগি আর রুষ্টতা স্পষ্ট টের পাচ্ছে সে। ফারজাদ ভাইয়ের সন্তান বলছো কেন? হতো আমারও সন্তান, আমি অবশ্যই ওকে চাই। তাহলে অ্যাবর্শন করাতে চাইলি কেন? আর করাতে গিয়ে আবার ফিরেও এলি কেন? নিবিড়ের এমন আচরণে কষ্ট পেল অতসী। ধীরে বলল, আমি ওকে রাখতে চাই ভাইয়া, তাই ফিরে এসেছি।
মিথ্যে কথা। এখনই তো বললি অ্যাবর্শন তুই নিজেই করতে চেয়েছিলি, আবার রাখতে চাস বলছিস কেন? একের পর এক কৈফিয়ত চাইছে অতসীর কাছে। সে বলে, আমি কোনো মিথ্যে বলছি না। আমি আমার সন্তানকে চাই, ফারজাদ ভাইয়াকেও চাই। তাহলে তুমি এমনভাবে বলছো কেন ভাইয়া? কষ্ট আর চোখে তার কষ্ট স্পষ্ট। নিবিড় মানতে নারাজ, জেদ নিয়ে বলে, তুই চাস না? মাত্রই বলছিস চাস না। ওই ফারজাদ তোকে উল্টাপাল্টা বুঝিয়েছে তাই না? ব্রেইন ওয়াশ করে ফেরত এনেছে তোকে। তুমি ভুল বুঝছো নিবিড় ভাইয়া। উনি এমন কিচ্ছু চাননি। আমি অ্যাবর্শন করাতে চাই শুনে বরং নিজেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে থেমে গেল, কণ্ঠ কেঁপে উঠছে। পরে আমার অনুশোচনা হয়, বুঝতে পারি আমি ভুল করছি, তাই নিজেই ফিরে আসতে চেয়েছি। কিন্তু তোমাকে এসব কে বলেছে ভাইয়া?